রাত যত গভীর হয় এই রহস্যময় মন্দির থেকে নানান রকম আওয়াজ আসতে থাকে। মন্দিরের দেওয়াল থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসতে থাকে। ওয়েলকাম গাইস টু মাই মিনি ব্লগ। তো সাথে থাকেন বন্ধুরা, রহস্যময় এই মন্দির সম্পর্কে আপনাদের কিছু এক্সপ্লোর করতে চলেছি। এটা কিন্তু আমাদের খুলনা শহর থেকেই খুব কাছাকাছি অবস্থিত, যশোরের মধ্যে। তো গাইস, আপনারা যদি খুলনা থেকে আসতে চান তাহলে খুব সহজেই ফুলতলা হয়ে চলে আসতে পারবেন। ফুলতলা থেকে মাত্র 15-20 মিনিটের একটা পথ পাড়ি দিয়ে নদী পার হয়ে চলে আসতে পারবেন। রাজহাট নামে যে ঘাটটা আছে, ভৈরব নদী পার করে আপনারা কিন্তু সহজেই চলে আসতে পারবেন। কিন্তু যারা যশোর থেকে আসবেন তারা কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে প্রায় 45 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে যশোর শহর থেকে। তারপরে আপনারা যশোরের শেষ প্রান্ত অভয়নগর গ্রামে পৌঁছে যাবেন। যার যে দিকটা দিয়ে সুবিধা হবে সেই দিকটা দিয়ে আপনারা আসতে পারেন এই গ্রামের মধ্যে। এখানে কিন্তু রহস্যে ঘেরা এই মন্দিরটা। আসলে রাজা নীলকণ্ঠ রায় তার অভাগী দুঃখী মেয়ের জন্য এই মন্দিরটা তৈরি করেছিল। এত সুন্দর প্রত্নতাত্ত্বিক বিভাগ এই মন্দিরটা রক্ষণাবেক্ষণ করছে। এখানে কিন্তু আমরা পর্যায়ক্রমে 11টা মন্দির দেখতে পাবো। প্রত্যেকটা মন্দির হচ্ছে শিব মন্দির। প্রতিটা মন্দিরে এক সময় শিবলিঙ্গটা ছিল, কিন্তু আমরা এখন দেখেছি যে বাকি একটা মন্দির বাদে, মানে যেটা জাগ্রত বাদে সবগুলো মন্দিরের ঠাকুরগুলো নেই। এটাতেই পুজো হয় সকাল আর বিকেলবেলা, আমি পাশের এক প্রতিবেশীর কাছে শুনেছি। আর বাকিগুলো থেকে সবাই চুরি করে নিয়ে গেছে। আসলে খুব দামি ছিল এই শিবলিঙ্গগুলো, খুব দামি পাথর দিয়ে তৈরি করা ছিল। প্রত্নতাত্ত্বিক বিভাগ এগুলো হাতে নেওয়ার আগেই মূর্খ বাঙালি সেগুলো চুরি করে খেয়ে ফেলেছে। ভৈরব নদীর পাশে গড়ে ওঠা এই 11 শিব মন্দিরটা বেসিক্যালি রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের জন্য তৈরি করেছিল। রাজা নীলকণ্ঠ রায় বেছে বেছে এক জমিদার পুত্রের সাথে তার মেয়ের বিয়ে দেয়, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যায়। তো এত অল্প বয়সে সে বিধবা হওয়ার পর খুবই মনোকষ্টে থাকতো। বাবার কাছে আবদার করেছিলেন যে তাকে শিব মন্দির করে দেওয়ার জন্য। আর সেই সময় তো বিধবা বিবাহের কোনো রীতি ছিল না, বর্তমান সময়ে যেটা আছে, আগে তো এরকম ছিল না। তো মেয়ের দুঃখ ঘোচাতে পর্যায়ক্রমে 11টি, একটি দুটি নয় 11টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর তিনি নাকি, লোকশ্রুতি আছে, তিনি নাকি স্বপ্নাদেশও পেয়েছিলেন যে 11টা শিব মন্দির প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা মন্দির আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু মোগল স্থাপত্যের ছোঁয়া রয়েছে। এই মন্দিরটা মেইন মন্দির, যেখানে সকাল সন্ধ্যা পূজা হয়। আমি প্রতিবেশীদের থেকে ভালো মতো জানলাম। এখানে কিন্তু কিছু ইট বাঁধা রয়েছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই যে দেওয়ালের সাইডে ইট বাঁধা রয়েছে। আসলে যে যার মনের ইচ্ছা পূরণের জন্য ইটগুলো বেঁধে রেখে যায়। মনের ইচ্ছা পূর্ণ হলে সে তার ইটটি খুলে দিয়ে যায়, এটাই নাকি এখানকার নিয়ম। যাই হোক, এই যে আমি এখানে প্রত্যেকটা মন্দির ভালো মতো দেখছিলাম আর এই স্থাপত্য শৈলী দেখে অবাক হচ্ছিলাম। গাছ ফুল লতা পাতা কতটা সুন্দর কারুকার্য ছিল, যে 400 বছর পুরাতন এই মন্দিরগুলো সব অক্ষত অবস্থায় রয়েছে। একবার ভাবুন, আমাদের সময়ের এই বিল্ডিংগুলো কি তারা 100 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পারবে? একদমই না, কেননা আমাদের এখন সব কিছু 2 নম্বর জিনিসপত্র ব্যবহার হয়। আগের জিনিসপত্র কিন্তু খুবই সলিড ছিল, চুন সুরকি দিয়ে তৈরি করা, মানে এতটা শক্ত। আমি বিল্ডিংয়ের প্রতিটা ইট ভালো মতো চেক করতেছিলাম, মনে হয় না এটা ভালোভাবে চেষ্টা করলে ভাঙা যাবে, মানে এতটা শক্ত। ইটগুলো একেবারে পরিষ্কার ঝামা হয়ে গিয়েছে। বড় যে মন্দিরটাতে পুজো হয় সেখানে ঠাকুরকে দেখাতে গেলে আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেই সময়টা আমার একেবারেই নেই। তাই বেড়ার ফাঁক দিয়ে একটু ভিডিও করে দেখালাম ভিতরে কেমন ঠাকুর রয়েছে। এখানে যে জনশ্রুতি রয়েছে সন্ধ্যার পরে নানান রকম আওয়াজ হয়, এটা একেবারেই ভুয়া। আগের দিনে এরকমটা কিছুটা হতো, কেননা এখানে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, কিন্তু প্রত্নতাত্ত্বিক বিভাগ এটা হাতে নেওয়ার পর এই জঙ্গলটা পরিষ্কার করেছে। আর প্রত্যেকটা মন্দির নাকি মাটিতে বেশ খানিকটা দেবে গিয়েছিল, সেটাও পরিষ্কার করেছে। তো আমাদের সবাই উচিত এখানে একটু ঘুরে ইতিহাস সম্পর্কে জানা। একটা ঠাকুমা আমাদের অনেক রকম তথ্য দিল। এমনি সাজ দেওয়া হয়, আর এমনি কি কোনো মাসিক কিস্তি, আমরা তো মোবাইলে দেখেছি যে মাসিক একটা হয়, মাসিক হয় প্রত্যেক সোমবারে হয়। প্রত্যেক সোমবারে। আর একটা শুনেছি সন্ধ্যার সময় কি কোনো সাউন্ড শোনা যায়, এটা মিথ্যা কথা বলে। সন্ধ্যার সময় কি একটা শব্দ শোনা যায়, এটা মিথ্যা কথা না? মানে বাচ্চারা খেলতেছে। সোমবারে পুজো হয়। উনি ক্যামেরাতে একটু অস্বস্তি বোধ করছিল, তো আমরা চলে আসলাম এই যে সেই বিখ্যাত ভৈরব নদী, যেটা ঘিরে অনেক রহস্য।